আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন সবাই। শুরুটাই করতে চাই লিটন কুমার দাসের পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সের একটা উক্তি দিয়ে। তিনি সেখানে বলেছেন যে আমাদের টি-20 ইন্টারন্যাশনাল টিমে বলার মতো বা প্রপার অলরাউন্ডার পারফরমেন্স দেওয়ার মতো কোনো প্লেয়ার নাই। এই ইলেভেনের দিকে যদি আমরা তাকাই, আমরা কিন্তু দেখতেই পারি যে সেখানে অলরাউন্ড পারফরমেন্স দিতে পারেন বা বল করতে পারেন, ব্যাটিং করতে পারেন, এরকম বেশ কিছু ক্রিকেটাররা ছিলেন। সবচেয়ে প্রাইম এক্সাম্পল হচ্ছে সাইফুদ্দিন, যাকে সবচাইতে পরিপূর্ণ অলরাউন্ডার ধরা হয় বোলিং ব্যাটিং এর ব্যালেন্সে। আপনি সাইফ হাসানের কথা বলতে পারেন, যিনি বোলিং করতে পারেন এবং সেই সাথে ওপেনিং এ ব্যাটিং করছেন। শামীম হোসেন পাটোয়ারি ইজ আনাদার, যাকে আমরা ব্যাটিং এর পাশাপাশি বোলিং এ কিছু দেখার সুযোগ পাই এবং হি ইজ আ ভেরি গুড ফিল্ডার এজ ওয়েল। রিশাদ হোসেন মাঝে মধ্যে কিছু ক্যামিও খেলে দেন ব্যাট হাতে, তাকেও অনেকে অলরাউন্ডার ক্যাটাগরিতে ফেলে দেন, যদিও আমি কিন্তু সেই ক্যাটাগরিতে তাকে এখন আলটিমেটলি ফেলতে পারছি না। তো ওভারঅল আপনি এতগুলো নাম বলছি, শেখ মেহেদীর কথা বলা যেতে পারে, তিনিও আর একটা অপশন যিনি বোলিং ব্যাটিং দুই দিক থেকে সাপোর্ট দেন, বাট মূলত তার বোলিংটাই তার মূল শক্তির জায়গা। বাট একটা সিরিজ শেষ হওয়ার পর, এরকম শোচনীয় একটা পরাজয়ের পর, টিমের ক্যাপ্টেনই যখন বলে বসেন যে দলের মধ্যে এখনো সেই প্রপার ব্যালেন্স আনার মতো অলরাউন্ডার নাই, তখন কিন্তু ব্যাপারটা কনসার্নিং। তার মানে হচ্ছে টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন, কোচিং স্টাফ সবাই স্বীকার করছেন যে আমাদের টিমটার মধ্যে ব্যালেন্সের একটা অভাব রয়েছে। যদিও এখনো ওই টিমটা একটা ইনফেন্সির জায়গায় আছে, 2 বছরের একটা সাইকেল রয়েছে, 2028 সালে টি-20 ওয়ার্ল্ড কাপটাকে টার্গেট করে হয়তো বাংলাদেশ টিমটা সাজাবে। কোথায় আছে সেই অলরাউন্ডার? সেই অলরাউন্ডারের খোঁজ কিন্তু এখনো নির্বাচকরাও করছেন, টিম ম্যানেজমেন্টও করছেন এবং ক্যাপ্টেনও করছেন, সেটা কিন্তু বলতে কোনো সন্দেহ নেই। আজকে বাংলাদেশের নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচের পারফরমেন্সটা আমি বলবো বৃষ্টির আগে একরকম ছিল, বৃষ্টির পরে পুরোপুরি চিত্র পাল্টে আরেক রকম হয়ে গেছে। এবং বাংলাদেশ ওভারঅল আমরা যদি চিন্তা করে দেখি, আজকের ম্যাচটাই আসলে তাদের ব্যাটিং ইনিংসেই পুরো ম্যাচটা থেকে তারা ছিটকে গেছে বলা যায়। প্রথম ভাগটার কথা যদি, বৃষ্টি পড়ার আগ পর্যন্ত যা ঘটেছিল, যখনও মনে হচ্ছিল 20 ওভারের খেলা হতে পারে, 6 ওভার 4 বলে বাংলাদেশের রান ছিল 50-এর উপর, পড়েছিল তাদের 3টা উইকেট। তানজিদ তামিম আউট হয়ে গিয়েছিলেন, পারভেজ ইমন আউট হয়ে গিয়েছিলেন এবং সাইফ হাসান আউট হয়ে গিয়েছিলেন। উইকেটে ছিলেন লিটন এবং তাওহিদ হৃদয়, যারা রিসেন্ট সময় বেশ ভালো ফর্মেই আছেন। বৃষ্টি পড়ার পর কার্টেল ওভারের গেম, 15 ওভারের মধ্যে খেলা শেষ হবে, হাতে 10 ওভারেরও কম সময় বাকি, তবে 7টা উইকেট আছে এবং এই যে একগাদা অলরাউন্ডারের কথা বললাম, সবাই কিন্তু ছিলেন। শেখ মেহেদী বাকি ছিলেন, শামীম পাটোয়ারি বাকি ছিলেন, সাইফুদ্দিন বাকি ছিলেন, তাদেরকেও কিন্তু বাংলাদেশ ইউজ করবে, রিশাদ বাকি ছিলেন। তো ওই সিচুয়েশন থেকে বাংলাদেশ কিভাবে 50 অড ফর 3, সেখান থেকে 104 রানে অল আউট হয়ে গেল এবং শেষ যে 6টা উইকেট পড়েছে সেটা 26 রানের মধ্যে পড়েছে। বাংলাদেশ 15 ওভারের খেলাতেও পুরো 15 ওভার ব্যাট করতে পারেনি। এটাই কিন্তু যথেষ্ট বুঝে যাওয়ার জন্য যে বাংলাদেশের আজকের দিনটা একেবারেই ব্যাটিং এর জন্য ঠিকঠাক ছিল না এবং তাদের যে অলরাউন্ডার ক্যাটাগরির যে প্লেয়াররা রয়েছেন, তারা তাদের অলরাউন্ড পারফরমেন্সের ব্যাটিং এর এন্ডটায় তারা ডিলটা মিট করতে পারেননি। বাংলাদেশ হেরেছে, ম্যাচটা কনভিন্সিংলি হেরেছে এবং বেভেন বেথেল নামের একজন ক্রিকেটার, তার কাছ থেকেই সেই উইনিং পারফরমেন্সটা এসছে। তিনি একটা দুর্দান্ত নক খেলেছেন, 60 অড রান 30 অর্ধ বল থেকে, এবং ম্যাচটা তিনিই জিতিয়েছেন, কারণ নিউজিল্যান্ডও স্ট্রাগল করছিল শুরুর দিকে। শরীফুল সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটা বোলিং পারফরমেন্স দিয়েছেন নতুন বলে এবং শেষ পর্যন্ত শরীফুল প্লেয়ার অফ দ্য সিরিজও হয়েছেন এই 3 ম্যাচে টি-20 সিরিজে। বাট দিন শেষে আক্ষেপটা রয়েই যায় যে বাংলাদেশ সময় মতো তাদের টেম্পারমেন্টটা দেখাতে পারে না। বাংলাদেশ যখন প্রয়োজন, সেই প্রয়োজনীয় সময়টায় কেউ সেই অলরাউন্ড পারফরমেন্সটা নিয়ে আসতে পারেন না। সো এই দিক থেকে আমি বলবো বাংলাদেশ টেম্পারমেন্ট ওয়াইজ আজকে ফেল করেছে, ডিজার্ভেডলি তারা এই সিরিজটা আসলে জেতেনি। এবং সিরিজ যেহেতু টাই হয়েছে একে একে, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ তারা শেয়ার করেছে উইনার্স ট্রফিটা। বাট তারপরে বলবো খুব একটা খারাপ না। প্রথম ম্যাচটা যেভাবে জিতেছিলাম সেটার পর কিন্তু আজকে খুব এক্সাইটমেন্ট ছিল মাঠে, প্রচুর দর্শকও হয়েছিল, তারা অ্যাকচুয়ালি বাংলাদেশের একটা সিরিজ জয় দেখার জন্য এসেছিলেন। বহুদিন পর এত দর্শক দেখেও ভালো লেগেছিল মিরপুরে, যদিও দর্শকদের ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট টিম অন্তত এন্টারটেইন করতে পারেনি বা তাদেরকে তাদের সেই সাফল্যটা তুলে দিতে পারেনি। আমরা একই দিনে সাধারণত বাংলাদেশ মেন্স এবং উইমেন্স সিনিয়র টিমের ক্রিকেট খেলা কিন্তু দেখি না, এবং আজকে সেরকম একটা রেয়ার দিনই ছিল যেখানে বাংলাদেশ মিরপুরে নিউজিল্যান্ডের সঙ্গে লড়াই করে হারছিল এবং খুব শোচনীয় ব্যবধানে হেরেছে বলা যায়। বাংলাদেশের মেয়েদের টিম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বেশ ভালো একটা ফাইট দিয়েছে। এই ম্যাচেও পড়েছিল বৃষ্টি এবং সে কারণে খুব ডিলেইড একটা স্টার্ট হয় এবং শেষ পর্যন্ত 9 ওভার পার ইনিংস সেরকম একটা বিবেচনায় ম্যাচটা শুরু হয়ে যায়। বাংলাদেশ টসে জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠায় এবং শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামারি আতাপাতু সাধারণত যে ব্রিলিয়ান্ট পারফরমেন্সটা দেন সেটাই আবারও দিয়েছেন এবং তিনি মূলত শ্রীলঙ্কার ওই ব্যাটিং পারফরমেন্সটাতে লিড দিয়েছেন। সর্বোচ্চ 41 রান তার কাছ থেকে এসছে। তবে বাংলাদেশের স্ট্যান্ডার্ড পারফর্মার ছিলেন সুলতানা খাতুন। এই অফ স্পিনার 30 বছর বয়সে এসে আমার মনে হচ্ছে তার ক্রিকেটিং প্রাইমে চলে আসছেন, যেখানে হোয়াইট বল ক্রিকেটে ওয়ানডে কিংবা টি-20 সব ফরম্যাটেই দারুণ পারফরমেন্স তার কাছ থেকে আমরা দেখেছি। তো আজকেও তার ব্যতিক্রম ছিল না, 8 রানে 3টা উইকেট তিনি দখল করেছেন। আর শ্রীলঙ্কা শেষ পর্যন্ত 9 ওভারে 87 রান করতে পারে, যেটা আমার কাছে মনে হয়েছিল বাংলাদেশের জন্য ডেফিনেটলি চেজেবল। হাতে 10-10টা উইকেট আছে। এর আগের ম্যাচগুলোতেও দেখেছি বাংলাদেশের কিছু এক্সপ্লোসিভ ব্যাটাররা আছেন যারা খুব কম সময় দ্রুত রান তোলার মতো একটা অ্যাবিলিটি রাখেন।
বাট আলটিমেটলি যখন বাংলাদেশ ব্যাটটা করতে নামলো, আমরা আবারও একটা ভালো ওপেনিং স্ট্যান্ড দেখলাম দিলারা এবং জয়িতার মধ্যে। এই দুজনের পারফরমেন্স বেশ ইমপ্রেসিভ মনে হয়েছে আমার কাছে পুরো টি-20 সিরিজে। আগের দুটো ম্যাচেও দুটো খুব ভালো স্টার্ট পেয়েছিলেন, দুজন দ্রুত গতিতে রান তুলছিলেন, এবং আজকের ম্যাচটা তো সেরকম একটা শুরু দরকার ছিল, সেই শুরুটা তারা এনেও দিয়েছিলেন। তবে তারপর হঠাৎ কি হয়ে গেল বাংলাদেশের, দিলারা আউট হয়ে গেলেন, জয়িতা তারপরও চালিয়ে যাচ্ছিলেন। শোভানা মুস্তারি আজকে 3 নম্বরে ব্যাট করতে নেমে ধৈর্যশীল একটা শুরুর পর ভালো একটা এক্সপ্লোসিভ নক খেলার প্রত্যয় দেখাচ্ছিলেন। তিনি টপ স্কোরার হয়েছেন আজকের ম্যাচে, 21 রান করেছেন 15 বল থেকে, এবং দুর্দান্ত একটা ছক্কাও হাঁকিয়েছিলেন, যেটা হয়তো সবার চোখে লেগে থাকবে যারা ম্যাচটা দেখেছেন। বাট দিন শেষে কি হয়, আবারও সেই অলরাউন্ডারের ঘাটতি বাংলাদেশের এই দলটায়। নামে মাত্র অনেক অলরাউন্ডাররা রয়েছেন। আপনি ঋতুমনির কথা বলতে পারেন, আজকে বল হাতে তিনি 2 ওভারে যে রানটা দিয়েছেন তার থেকে অন্তত 5-6 রান কম দিলেও হয়তো বাংলাদেশ ম্যাচটা জিততো। ঋতুমনি যখন ব্যাট করতে নামলেন, যেই সময়টায় তার অলরাউন্ড পারফরমেন্স প্রয়োজন সেখানে কিন্তু তিনি ডেলিভার করতে পারলেন না। একই কথা খাটে স্বর্ণা আক্তারের ক্ষেত্রেও, একদম যখন প্রয়োজন তখন তিনি ডেলিভার করতে পারেননি। তারপরও আমি বলবো বাংলাদেশের মেয়েদের টিম আজকে খুব ভালো একটা ফাইট দিয়েছে। তারা মাত্র 3 রানে হেরেছে, শেষ ওভারে 14 রান দরকার ছিল, এবং সেখানে শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামারিয়া আতাপাতু আবারও বল করতে এসেছিলেন, এবং বল করতে এসে তিনি শেষ পর্যন্ত ম্যাচটা তার দলকে জিতিয়ে দিয়েছেন। বাংলাদেশ জিততে পারলো না, নিরাজ সুলতানা যতই চেষ্টা করেছেন লাভ হয়নি, স্বর্ণা ঋতুমনিরাও ফ্লপ করে গেছেন, এবং শেষ পর্যন্ত 3 ম্যাচের মধ্যে 3টাতেই বাংলাদেশ নারী দল হেরে গেছে। তবে ব্যবধান খুব বেশি ছিল না। আমি বলবো যে আমি এই পরাজয়ের ভেতরেও অন্তত বাংলাদেশ উইমেন্স টিমের মধ্যে অনেক বেশি আশা দেখছি যে তারা এর থেকেও বেটার পারফর্ম করতে পারে, এবং রেজাল্ট নিজেদের পক্ষেও নিয়ে আসার মতো সামর্থ্য এই দলটার আছে। শুধুমাত্র একটু সময়ের বোধহয় প্রয়োজন, আরো একটু পরিপক্ক হওয়া তাদের প্রয়োজন। ওভারঅল আমরা যদি চিন্তা করি, একই দিনে একই ধরনের ভুল বাংলাদেশের পুরুষ এবং মেয়েদের দল করেছে, সে কারণে পরাজয়টাও তাদের পক্ষে গিয়েছে। রেজাল্টস ওয়াইজ আজকে একটা ডিসঅ্যাপয়েন্টিং ডে বাংলাদেশের ক্রিকেটের জন্য, তবে এই পরাজয়ের ভিতরে অনেক আশার আলো রয়েছে। শরীফুলের বোলিং, সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। সুলতানা খাতুনের ভালো পারফরমেন্স অফ স্পিনার হিসেবে, সেটা আমাদের একটা ভালো প্লাস পয়েন্ট। জয়িতা দিলারার ওপেনিং পার্টনারশিপ এই পুরো সিরিজেই বাংলাদেশ মেয়েদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। এবং দিন শেষে মিরপুর কিংবা সিলেট উইকেটকে আসলে খুব বেশি দোষারোপ করার কিছু নেই, এটাও একটা ইমপ্রুভমেন্টের সাইন বাংলাদেশের ক্রিকেটে। আমরা এই ধরনের ভালো উইকেটেই খেলতে চাই, যেখানে ব্যাটে বলের একটা কম্পিটিশন আমরা খুব ইভেনলি দেখতে পারবো সামনের দিনগুলোতে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন, আসলে ছেলেদের খেলা মেয়েদের খেলা দুটোই যারা দেখেছেন রিয়াকশনটা জানিয়ে দিতে পারেন যে কোন খেলাটাতে আপনারা বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন, বা কোন খেলা একটু বেশি ইমপ্রেসড হয়েছেন, কার পারফরমেন্স আপনাদের নজর কেড়েছে। এবং সামনেই কিন্তু দুটো দলেরই খুব ইম্পর্টেন্ট কিছু অ্যাসাইনমেন্ট। বাংলাদেশের মেয়েদের টিম যাবে ওয়ার্ল্ড কাপ, তার আগে একটা প্রিপারেটরি কিছু প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ তারা পাবে। আর ছেলেদের দলের তো এখনই সামনে টেস্ট সিরিজ আসছে পাকিস্তানের এগেনস্টে, এবং যারা ডোমেস্টিক ক্রিকেট খেলেন তারা তো ঢাকা প্রিমিয়ার লিগে খেলার জন্য প্রস্তুত হয়ে যাবেন আগামী পরশু থেকে সেই খেলা। সো কমেন্ট করে জানিয়ে দিন আজকের দিনটা আপনাদের ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে কেমন গেছে, এবং সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।